হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে জ্যামিতিক গড়। কোন তথ্য সারির অশূন্য ধনাত্মক মানের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। আচ্ছা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে এক্স চলকের n সংখ্যক মান যদি x1, x2 xn হয়, তাহলে জ্যামিতিক গড় হবে হচ্ছে যে x1 into x2 xn এন্ড তার হচ্ছে যে টু দি পাওয়ার n। আচ্ছা, জিনিসটা কেমন? কোন তথ্য সারির অশূন্য ধনাত্মক মানের গুণফল। এই যে তথ্য সারি, এই তথ্য সারির অশূন্য যতগুলা ধনাত্মক মান আছে, অর্থাৎ x1 থেকে xn পর্যন্ত, তার গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। এখানে সংখ্যা আছে কয়টা? মানে তথ্য আছে n সংখ্যক, তাহলে n তম মূলকেই জ্যামিতিক গড় বলে। আচ্ছা, ব্যাপারটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, 2 এবং 4 দুইটা ডেটা আছে। এখন আমরা হচ্ছে যে এইটার জ্যামিতিক গড় বের করতে গেলে আমরা কি করব? এই দুইটার গুণফল নিব এবং সেই গুণফলকে, এখানে সংখ্যা আছে কয়টা? দুইটা, তার মানে দুইতম রুট, দুইতম রুটটা নিব। এটাই হচ্ছে যে জ্যামিতিক গড়। এখন যখন হচ্ছে যে 3টা থাকবে তখন এইখানে টু দি পাওয়ার 3, যখন হচ্ছে যে ধরি যে 4টা মান থাকবে তখন হচ্ছে যে আমাদের কত করতে হবে? 1/4, এততম 4তম মূল বের করতে হবে। এটাই হচ্ছে যে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় বা জ্যামিতিক গড়ের সূত্র। যখন হচ্ছে যে এগুলোর গণসংখ্যা দেওয়া থাকবে তখন কি হবে? গণসংখ্যা যদি হচ্ছে যে জাস্ট এই সূত্রটা থেকে একটু বোঝানোর চেষ্টা করি, যে যখন গণসংখ্যা দেওয়া থাকবে, ধরি যে x1 এর গণসংখ্যা হচ্ছে যে f1, x2 এর গণসংখ্যা f2 এবং fn হচ্ছে যে xn এর গণসংখ্যা, তখন আমরা জাস্ট কি করব? এই এই গণসংখ্যাকে পাওয়ার আকারে সবগুলা দিয়ে দিতে হবে আবার। ওকে, fn এন্ড এইখানে তখন কি হবে? তখন হচ্ছে যে সাম অফ f i এর ভ্যালু হচ্ছে যে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে হচ্ছে যে একটা বড় হাতের n দিতে হবে। এটাই হচ্ছে যে তখন হবে হচ্ছে যে জ্যামিতিক গড়ের সূত্র। ওকে, আর এখন হচ্ছে যে আমরা লগ ভিত্তিক একটা সূত্র আছে, সেই সূত্রটাও হচ্ছে যে একটু দেখি। এখানে হচ্ছে যে xn f of n and root over n তম রুট। ওকে, এটা হচ্ছে যে গড় সংখ্যা দেওয়া থাকতে সূত্র। ওকে, সো নেক্সট স্লাইডে যাই। এখানে হচ্ছে যে লগ ভিত্তিক সূত্রটা দেখানো হয়েছে। তো লগ ভিত্তিক সূত্রটা কিভাবে আসে সেটা একটু দেখাই। জিএমটা একটু লিখি। জিএম ইজ ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু xm টু দি পাওয়ার 1/n। আচ্ছা, এখন আমরা উভয় পাশে যদি লগ নিই তাহলে এইখানে হচ্ছে যে আসবে কত? লগ জিএম। লগ জিএম ইজ ইকুয়াল টু, এখানে আমরা লগটা নিয়ে একবার এক লাইন বেশি করে দেখিয়ে দিই, এক্স এন অ্যান্ড সেটার উপর আসা হচ্ছে যে এন রুট। এখন পরবর্তী লাইনে আমরা যখন হচ্ছে যে এই n 1/nটাকে সামনে নিয়ে আসবো, তখন লগ জিএম ইজ ইকুয়াল টু 1/n। আর এইখানে লগের ভিতরে হচ্ছে যে যা আছে তাই রেখে দিলাম, লগ x1 টু x2 ইন্টু ইন্টু xn। ওকে, তাহলে পরবর্তী লাইনে আমরা আবার হচ্ছে যে এই পাশটাকে সেম রাখি অ্যান্ড 1/n এর মতোই থাকলো। এখন আমরা লগের সূত্রটা এইভাবে কি জানতাম? লগ অফ এ বি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, রাইট? তাহলে আমরা এখানে সবগুলাকে কি করতে পারি? সবগুলাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে প্লাস আকারে একটা করে লিখতে পারি। লগ x1 প্লাস লগ x2 প্লাস প্লাস লগ xn। ওকে, অ্যান্ড এইবার হচ্ছে যে লগ জিএম ইজ ইকুয়াল টু 1/n রাখলাম। অ্যান্ড এইগুলাকে আমরা একটা এখানে কি করতে পারি? সামেশন দিয়ে লিখতে পারি না? তাহলে সাম অফ সবগুলাতে লগ আছে অ্যান্ড এখানে হচ্ছে x1 থেকে xn পর্যন্ত আছে, তাহলে আমরা সাম অফ লগটাকে xi দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে পরবর্তী স্টেপে আমরা হচ্ছে যে এই লগটাকে যখন হচ্ছে যে অন্য পাশে পাঠিয়ে দিব, তখন হচ্ছে যে লগটা চলে গেলে ইন্টিলগ আকারে অন্য পাশে যাবে। সো জিএম ইজ ইকুয়াল টু ইন্টিলগ বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল করার সময় 10 টু দি পাওয়ার আকারে বসালেও ক্যালকুলেটরে সেটা বের করতে পারবেন। আর ইন্টিলগ যদি কেউ বের করতে পারেন তাহলে তো ভালোই। আচ্ছা, 1/n সাম অফ লগ অফ xi, এটা হচ্ছে যে আমি যদিও একটু করে দেখাইলাম, বাট এটাই হচ্ছে যে জ্যামিতিক গড়ের লগ ভিত্তিক সূত্রের উদ্ভাবন প্রক্রিয়া। এখন এইখানে যখন গণসংখ্যা আসবে তখন কি হবে? যখন হচ্ছে যে আমাদের থাকবে না,
এফ মানে গণসংখ্যা থাকবে ফ্রিকোয়েন্সি, তখন এক্স F1 F2 এইভাবে হচ্ছে যে জাস্ট Fn এইভাবে হবে, এবং এটা হচ্ছে যে হবে কি বড় হাতের এন। ওকে, এই বড় হাতের এনটাকে তাহলে এখানে সামনে নিয়ে চলে আসবো, এন্ড এখানে সবগুলোর উপরে এক একটা করে F1, এটা X2 এর উপর X2, Xn এর উপরে Fn বসাবো। এন্ড এই পরের লাইনে কি হবে, যখন লগ গুলাকে এরকম আলাদা নিয়ে আসবো না, তখন এই লগ গুলার সামনে চলে আসবে F1, এখানে আসবে F2, এন্ড এইখানে আসবে কত Fn। তাহলে এক একটা করে এফ সবগুলার সাথে থাকবে, তাহলে এখানে আমরা সবগুলাকে একটা সাধারণ পরিচয় Fi দিয়ে প্রকাশ করতে পারি, এবং এই Fiটাই হচ্ছে যে এখানে লগের সামনে চলে আসবে Fi log xi এন্ড ডিভাইডেড বাই এখানে এখানে বড় হাতের এন হবে, এখানে বড় হাতের এন হবে, এখানে বড় হাতের এন হবে। ওকে, সো এটা হচ্ছে যে জ্যামিতিক গড়ের এই যে সূত্রটা, এই সূত্রটা মানে লগ ভিত্তিক সূত্রের উদ্ভাবন। সো আশা করি সবাই হচ্ছে যে একটু আইডিয়া পেয়েছেন। যদিও একটু হচ্ছে যে কনজাস্টেড হয়ে গেছে লেখাগুলো, বাট আশা করি সবাই বুঝতে পারবেন। আমরা নেক্সট স্লাইডে যাই, জ্যামিতিক গড়ের সুবিধা নিয়ে আলোচনা করি। দেন হচ্ছে যে নেক্সট স্লাইডে আমরা চলে যাই জ্যামিতিক গড়ের সুবিধা নিয়ে। জ্যামিতিক গড় এটা তথ্য সারির সকল মানের উপরে এজ ইউজুয়াল নির্ভর করবে, কারণ হচ্ছে যে কোনো একটা মান যদি মিসিং থাকে তাহলে তো এটা ডিফারেন্ট হয়ে যাবে অ্যান্সারটা, রাইট? এবং সবগুলো যেহেতু গুণ করে গুণফল নেই, এই জন্য সবগুলো তথ্যের উপর এটি নির্ভর করবে। এরপরে কি গাণিতিক এবং বীজগাণিতিক উভয় প্রক্রিয়া প্রয়োগ করা যায়? হ্যাঁ, যায়। আর নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়, কারণ হচ্ছে যে আপনার এখানে যেহেতু অনেকগুলা জিনিসের গড় যখন আমরা নির্ণয় করতে যাব, বা আহ, তখন হচ্ছে যে গুণফলটা যে কোনো একটা ভ্যালুর জন্য বেশি কম হইতে পারে। সো এটা নমুনা তারতম্য দ্বারা প্রভাবিত হয়। প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত হয়। প্রান্তিক মান দ্বারা বলতে হচ্ছে যে আমরা ধরি যে 1 2 3 এরকম তিনটা ভ্যালু আছে। সো তিনটা ভ্যালু যখন আমরা গুণ করব, তখন হচ্ছে যে 1 × 2 × 3 এখানে গুণ, দেন হচ্ছে যে কিউব রুট। তো এইখানে প্রতিটা ভ্যালু, যে প্রান্তিক মান বলতে যে কোনো একটা সাইডের ভ্যালুকে আমরা বুঝাই। সো এই সাইডের ভ্যালুটা তখন কিন্তু আমাদের এটাই ইফেক্ট ফেলে। সো এটা হচ্ছে যে প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয়, কিন্তু সেটা কি, সেটা একটু তুলনামূলক কম। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা অসুবিধার একটু দেখি। অসুবিধা হচ্ছে যে তথ্য সারিতে এক বা একাধিক শূন্যমান থাকলে এটা নির্ণয় করা যাবে না। কেন নির্ণয় করা যাবে না? কারণ হচ্ছে যে আমাদের এই কোনো কিছুর সাথে যদি আমরা শূন্যকে গুণ করি, তাহলে কি হয়ে যায়, সেটা শূন্য হয়ে যায়, রাইট? তাহলে এটা হচ্ছে যে একাধিক শূন্য মান থাকলে তা নির্ণয় করা যাবে না, সহজে বোঝা যায় না। আবার হচ্ছে যে হ্যাঁ, জ্যামিতিক গড়ের লবটা কাছে তো একটু বের করতে একটু টাফ, আর এটা লিখে উপস্থাপন করা যায় না। এখানে আরো একটা পয়েন্ট হচ্ছে যে একটু অ্যাড হবে, যে জোড় সংখ্যক, যদি বিজোড় সংখ্যক ঋণাত্মক মান থাকে তাহলেও নির্ণয় করা যাবে না। বিজোড় সংখ্যক ঋণাত্মক মান থাকলে নির্ণয় করা যাবে না। আচ্ছা, ব্যাপারটা কেমন এটাও একটু দেখি। যে আমাদের মনে করি যে ভ্যালু আছে তিনটা, -1 2 এন্ড এইখানে এই দুইটার হচ্ছে যে জ্যামিতিক গড় যখন আমরা বের করতে যাব, তখন তাহলে কি হবে, -1 × 2, আর এটার হচ্ছে যে রুট, মানে স্কোয়ার রুট। এখন আমরা এই স্কোয়ার রুটের ভিতরে যখন আসবে হচ্ছে যে -2, তখন কি এটা ইমাজিনারি চলে আসবে না? সো ইমাজিনারি তো গড় হইতে পারবে না। এই জন্য নেগেটিভ ভ্যালু যদি কিনা বিজোড় সংখ্যক থাকে তাহলে নির্ণয় করা যাবে না। হ্যাঁ, এখানে যদি আরো একটা থাকতো -3, তাহলে আমরা এর সাথে আবার হচ্ছে যে -3 গুণ করতাম, এন্ড এটাকে কিউব রুট করতাম। এখানে -3 যদি থাকে, দুইটা জোড় সংখ্যক যদি এখানে টুটাও না থাকতো, তাহলে এর ভিতরে পজিটিভ ভ্যালু আসতো -1 -3, এটা গুণ করলে হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে যে 2 × 3 মানে হচ্ছে যে 6। ওকে, সো ব্যাপারটা মনে হয় একটু হয়ে গেল, আমি আবারও বোঝাই। ধরে নেই যে -1 এবং 2, এই দুইটার জ্যামিতিক গড় বের করতে হবে। তাহলে জিএমটা কি হবে, এটা জিএমটা কিন্তু হবে -1 × 2 এটার স্কোয়ার রুট। এখন রুটের ভিতরে তো মাইনাস আসলে সেটা ইমাজিনারি ভ্যালুতে চলে যাবে। সো এটা কি তাহলে নির্ণয় করা যাবে না। কিন্তু দুইটাই যদি আবার থাকতো এরকম যে নেগেটিভ, তাহলে আমরা জিএমটা কি নির্ণয় করতাম, কিভাবে নির্ণয় করতাম? জিএমটা হচ্ছে যে √1 - 3, তাহলে এটার মান আসতে হচ্ছে যে √3, প্লাস মাইনাসে মাইনাসে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, রাইট? তাহলে আমরা হচ্ছে যে এইখানে কিন্তু জোড় সংখ্যক ঋণাত্মক মান যদি আবার থাকে, তাহলে আমরা এই জ্যামিতিক গড় বের করতে পারবো। ওকে, সো এই ছিল আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ উল্টন গড় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।